আমি মনে করি যে মুফতি নোমান কাসিমি সাহেব যথার্থই বলেছেন যে কওমি অঙ্গনের অসংখ্য ওলামায়ে কেরাম আহ, ওনারা বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগ দেওয়ার পিছনে কওমি অঙ্গনের আহ, আমরাই দায়ী। তার কারণ হচ্ছে ভারতে দেখা যাচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দের অনেক শক্তিশালী একটি প্ল্যাটফর্ম আছে। আবার যদি আমরা পাকিস্তানে লক্ষ্য করি, সেখানেও কিন্তু মৌলানা ফজলুর রহমান সাহেবের যে জমিয়ত, সেটাও অনেক শক্তিশালী এবং মজবুত একটি প্ল্যাটফর্ম। কিন্তু বাংলাদেশেও ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, কিন্তু সেগুলো অনেক শক্তিশালী মজবুত প্ল্যাটফর্ম না। আমাদের কওমি অঙ্গন এটি আজকের প্রতিষ্ঠিত না, কিন্তু অনেক দীর্ঘদিনের, অনেক আগের। তো কাজে আমি মনে করি যে কওমি অঙ্গন থেকে বড় ধরনের একটা যদি প্ল্যাটফর্ম থাকতো, তাহলে কওমির অসংখ্য ওলামায়ে কেরাম আর বাংলাদেশ জামাত ইসলামীতে গিয়ে যোগ দিত না। এই যে বিগত স্বৈরাচার আমলে অসংখ্য ওলামায়ে কেরামকে জেলখানায় আবদ্ধ করা হলো, জেলখানায় বন্দি করা হলো, তো এখানেও কিন্তু বাংলাদেশ জামাতি ইসলামীর কেউ গ্রেপ্তার হওয়ার পরে তারা যেভাবে অর্থনৈতিক সাপোর্ট দেয়, বিভিন্নভাবে তারা যেমন সাপোর্ট দেয়, তার পাশে দাঁড়ায়, তো এটা কিন্তু আমরা কওমি ওলামায়ে কেরাম যখন কারাবন্দী হয়েছে তাদের পাশে দাঁড়াতে ওরকম দেখি নাই আমরা। বিশেষ করে আমি আমার কথাই বলি, আমাকে যখন গ্রেপ্তার করছে, আমার পরিবার যখন আমার পাশে দাঁড়ালো, আমি চিন্তা করলাম যে ফ্যাসিস্ট সরকার, তার যে ফেসিবাদী শক্তি, এর বিরুদ্ধে আমার পরিবার কতক্ষণ টিকে থাকতে পারবে। তো কওমি অঙ্গন থেকে সেরকম কোনো সাড়া কিন্তু পাইনি। তো এমন সময় দেখা গেল যে জামাতে ইসলামীর ভাইরা তারা এগিয়ে আসলেন, তারা অনেক প্রচেষ্টা করে আমাকে সেখান থেকে মুক্ত করলেন। তো স্বাভাবিক বিষয়, জামাতে ইসলামীর যে সিস্টেম, এই সিস্টেমগুলোর কাছে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে আমরা একটু দুর্বল হয়ে যাই। তাদের সিস্টেমগুলো অনেক ভালো। আহ, সাক্ষাৎ করা, তারপরে অর্থনৈতিক সাপোর্ট দেওয়া, তারপরে তাদের খোঁজখবর নেওয়া, তাদের পরিবারের খোঁজখবর নেওয়া থেকে শুরু করে কারাবন্দী, কারা নির্যাতিত আলেমদের পাশে আহ, জামাতে ইসলাম যেভাবে দাঁড়ায়, আমাদের কওমি ওলামায়ে কেরাম গ্রেপ্তার হলে কিন্তু ওভাবে দাঁড়ায় না। বিধায় আমরা একটা শক্তির জায়গা খুঁজতেছিলাম। তো এইভাবেই কিন্তু অসংখ্য কওমি ওলামায়ে কেরাম এই জায়গাটা থেকে চিন্তা ভাবনা করেই তারা চিন্তা করছে যে আমরা বাংলাদেশ জামাতে ইসলামীতে গিয়ে যুক্ত হব। তো কাজেই মুফতি নোমান কাসিমি সাহেবের এই মন্তব্যটা, তার যে বক্তব্যটুকুন 15 মিনিটের একটা বক্তব্য তিনি ছেড়েছেন, আমি মনে করি এটি একটি গবেষণামূলক বক্তব্য। কওমি ওলামা কেরামের এটি ভেবে দেখা উচিত। উনি তার বক্তব্যে এটাও বলেছেন যে আজকে জামাতে ইসলামীতে ওলামায়ে কেরাম যোগ দেওয়ার পিছনে আহ, কিছুটা দায়ভার মামুনুল হক সাহেব এবং চরমনাইওয়ালাদেরকে চাপিয়ে দিয়েছেন। আমি বলবো যে দায় কারো উপর চাপিয়ে লাভ নেই। ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরাম যেভাবে কওমি অঙ্গন থেকে যে জামাতে ইসলামে যুক্ত হয়েছে, ঠিক রাজনৈতিকভাবেও তারা চিন্তা করেছে যে আমাদের এই ছোট দল দিয়ে আমরা তো ক্ষমতায় যেতে পারবো না, বা আমরা ইসলাম কায়েম করে ফেলতে পারবো না, ফেসিবাদকে রুখতে পারবো না, ভারতের আধিপত্যকে আমরা মোকাবেলা করতে পারবো না। তারা তাদের রাজনৈতিক জায়গা থেকে তারাও কিন্তু চিন্তা ভাবনা করেই জামাতে ইসলামীর জোটে তারা এসেছিল। ইসলামের বৃহৎ স্বার্থেই তারা জোটে এসেছিল। এখন কারো উপরে দায় চাপানোটা আমি সেরকম যৌক্তিক মনে করি না। দায় না চাপিয়ে আমাদের কওমি অঙ্গন থেকে এরকম একটি শক্তিশালী ও মজবুত প্ল্যাটফর্ম হওয়া দরকার, যাতে করে এই প্ল্যাটফর্মেই আমাদের কওমি থেকে যারা উঠে আসতেছে তারা কাজ করবে। তাহলে আগামীর ভবিষ্যতে দেখা যাবে যে জামাতে ইসলামীর কাছে তাদের আর যেতে হবে না। কিন্তু যদি আপনারা এটাতে ব্যর্থ হন, তাহলে অবশ্যই কওমির থেকে অসংখ্য ওলামায়ে কেরাম তৈরি হবে, অসংখ্য প্রতিভাবান যুবক শ্রেণীর ওলামায়ে কেরাম তৈরি হবে। কিন্তু দেখা যাবে যে তারা গিয়ে জামাতে ইসলামীর কাছে গিয়ে বা গণতান্ত্রিক কোনো দলের কাছে গিয়ে তারা অবশ্যই দেখা যাবে যে তারা যুক্ত হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে হেফাজতে ইসলাম যেভাবে উঠে আসছে, অরাজনৈতিক একটি সংগঠন,
যদি কওমি অঙ্গন থেকে এই হেফাজতে ইসলামটাকেও আরো শক্তিশালী করা হতো, তৃণমূল তৃণমূল পর্যায় পর্যন্ত যদি শক্তিশালী কাঠামো থাকতো হেফাজতে ইসলামেরও, তারপরেও কিন্তু এটার একটা বিশাল শক্তি থাকতো। কিন্তু দেখা গেল যে হেফাজতে ইসলামের দায়িত্বে যিনারা আসলেন, তিনারা কেউ তো নিজেদের দল নিয়ে ব্যস্ত, আবার কেউ এমন এমন কিছু বক্তব্য দিচ্ছেন যেগুলো মানুষের ভিতরে হিংসা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে। তো মানুষ এটার থেকে আরো দূরে সরা শুরু করে দিছে। তো এইভাবে আমি মনে করি যে প্রতিহিংসা বা দায় চাপানো এই বিষয়গুলো থেকে আমাদের সরে আসা উচিত। আলী হাসান উসামা সাহেব, উনি এবং রেজওয়ান রফিকি সাহেবের একটা ডিবেট হয়েছিল, সেখানে খুব আন্তরিকতার সাথে লক্ষ্য করেছি এবং খুব বিচক্ষণতার সাথে লক্ষ্য করেছি যে আলী হোসেন উসামা সাহেব খুব অল্প সময়ে কিন্তু খুব সুন্দর কিছু তথ্যবহুল বক্তব্য তিনি পেশ করেছেন, খুব সুন্দর গুছালো কিছু কথা তিনি বলেছেন। আর পাশাপাশি আমাদের রেজওয়ান রফিকি সাহেব তাকে কিছু অশালীন ভাষা ব্যবহার করতেও তিনি দ্বিধাবোধ করেন নাই, এক। দুই নাম্বার, আহ, পূর্বের যে আকিদাগত যে বিষয়গুলো সেগুলোকেই টেনে এনে তিনি বারবার আবার বক্তব্য দিচ্ছিলেন। তো এইভাবে প্রতিহিংসা করে আর কতদিন টিকে থাকা যায়? তো কাজে আমি মনে করি প্রতিহিংসা এবং দায় চাপানোর এই সমস্ত জায়গা থেকে উঠে এসে আমাদেরকে আহ, একটি সুন্দর ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত, সুন্দর সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। আমি মুফতি নোমান কাসিমি সাহেবের যেই বক্তব্য, আমি এই বক্তব্যটাকে গবেষণা করে কওমি ওলামায়ে কেরাম যেন সুন্দর কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন,